আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের সাথে একটা কথা ছিল, তো মানে প্লে লিস্ট একটা ওপেন করার কথা ছিল। আমরা কেমিস্ট্রি নিয়ে এসএসসির 2022 এক্সামটা যে আছে সেখানে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টারটা অর্থাৎ যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোকে আমরা শেষ করার চেষ্টা করব। তো সেই প্রেক্ষিতেই রসায়নের ধারণা এই প্রথম আমি লেকচারটা দিচ্ছি। এটাতে আসলে আমাদেরকে বুঝতে হবে এই লেকচারটাতে আমাদের গাণিতিক টার্ম নাই বললেই চলে। তো যেহেতু আমাদের গাণিতিক টার্ম নাই, তো এখান থেকে আমাদের সিকিউ যেমন আসতে পারে, আমাদের কিন্তু এমসিকিউ আসার পসিবিলিটি সব থেকে বেশি। তো আমরা একটু দেখব কী টাইপের এমসিকিউ আসে এবং কী টাইপের সিকিউ আসে। তো আমি রিডিং পড়বো, রিডিং পড়ার সাথে সাথে আমি বইটাকে দাগাবো, কেননা আমাদের কোর্সের মডিউলটা যদি আমি একটু ওপেন করি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমার কোর্স মডিউলে কী দেওয়া ছিল। প্রথমে ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়া ছিল, যেখানে আমরা কিভাবে আগাতে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা শেষ করেছি। এর পরেরটা দেখো সিলেবাস ডিটেলস, সিলেবাস ডিটেলসও আমরা শেষ করেছি। চ্যাপ্টারের সামারি, আচ্ছা চ্যাপ্টারের সামারি বলতে অল চ্যাপ্টার, আচ্ছা যে কয়েকটা চ্যাপ্টার আছে সেই কয়েকটা চ্যাপ্টারে সামারি করব, ঠিক আছে, বাট সেই চ্যাপ্টারগুলো তো আমাদেরকে আগে দেখতে হবে, তাই না? সেই চ্যাপ্টারগুলোর টপিক সিলেকশন করতে হবে। এরপরেই দেখো টপিক সিলেকশন আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক। দেন চ্যাপ্টার ওয়াইজ রিডিং প্লাস দাগানো, এইখানে এখন আমরা আছি, ঠিক আছে। তার মানে আমরা টপিক যেমন সিলেকশন করব, পাশাপাশি আমরা রিডিং পড়ব এবং রিডিং লাইনগুলো দাগানোর চেষ্টা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা বোর্ডের এমসিকিউ সলভ করব, তারপরে আমরা সিকিউ সলভ করব। তো একটা করে চ্যাপ্টার শেষ করতে হয়তো আমার 2টা থেকে 3টা লেকচার লাগতে পারে, বাট তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো ভালোভাবে বোঝাতে সক্ষম হব। তো চলো আমরা চলে যাই রসায়নের ধারণা অর্থাৎ দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি এই চ্যাপ্টারটাতে, ঠিক আছে। তো প্রথমের দিকে দেখো এখানে আমাদের তেমন কিছু নাই, সো আমি এই জায়গাটাতে তোমাদের সময়টাকে নষ্ট করতে চাচ্ছি না। এখানে কিচ্ছু নয়, শুধুমাত্র আমাদের মানে রসায়ন আমরা কোথায় ব্যবহার করি বা রসায়ন বিষয়টি কি এই সম্পর্কে বলছে, আসলে এখানে কিছুই নেই, ঠিক আছে। আমরা পরেরটাতে যাই। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানবো। তো আমরা আসলে যখন পড়াশোনা করি তখন আমরা একটা অধ্যায় শেষ করার পরে কি আমরা জানতে পারি এই জিনিসটা নিয়ে আর ভাবি না, ঠিক আছে। অর্থাৎ আমরা কি কি শিখবো এইটা না ভেবে আমরা ডিরেক্ট অধ্যায়ে চলে যাই। তো আমরা আজকে এই কাজটা আমি করব না। আমি আগে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানতে পারবো এটা আগে দেখব, দেন আমরা অধ্যায় শেষ করে আসলে এগুলো শিখলাম কি না সেটাও দেখব। তো আমরা একটু দেখি আসলে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি দেখতে পারবো। একটা রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ আমরা যদি এটা পড়ি রসায়নের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, তারপর রসায়নটা কি এটা বুঝবো। রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো। আচ্ছা ক্ষেত্রসমূহ বলতে কি? ক্ষেত্রসমূহ বলতে আমাদের রসায়ন পড়লে আমরা কি কি জায়গায় কাজ করতে পারবো, কি কি জিনিস আমরা আপগ্রেড করতে পারবো, কি কি জিনিস সম্পর্কে জানতে পারবো, অথবা রসায়ন কোন কোন বিষয়ের সাথে সম্পর্কিত সে সম্পর্কে জানতে পারবো। এরপরে আসি রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর, ওই যে কথাটা বললাম আমরা ক্ষেত্র, এই ক্ষেত্র আর বিজ্ঞানের শাখাগুলো কিন্তু একসাথেই, ঠিক আছে, দুইটাই কিন্তু সেম। রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ কি রসায়ন পাঠ করে আমাদের উপকারটা কি হবে সেটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বর্ণনা করতে পারবো, অর্থাৎ যেটাকে ইংলিশে আমরা বলি রিসার্চ প্রজেক্ট, ঠিক আছে। রসায়নে যখন তুমি কাজ করতে যাবে, যে কোনো কিছু রিসার্চ করার জন্য আমাদের যে বেসিক আইডিয়াটা দরকার, আমরা সেই বেসিক আইডিয়াটাও কিন্তু এখান থেকে জানতে পারবো। বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, অনুমতি, সিদ্ধান্ত গঠন ও পরীক্ষণ করতে পারবো। ওই যেটা বললাম যে ল্যাবে যে আমরা যখন রিসার্চ করবো সেই রিসার্চ পেপারগুলো বা রিসার্চ আমরা কিভাবে ধাপ অনুযায়ী আগাবো সেই বিষয়গুলো জানতে পারবো। রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবো এবং কি কি ব্যবহারিক কাজ অর্থাৎ ল্যাবে কাজ করার সময় আমাদের কি কি সেফটি মেজার করতে হয় সেটা জানবো এবং প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো। তো চলো এইটা ছিল আমাদের জিস্ট বিষয়। তার মানে এই অধ্যায় শেষ করে আমরা যদি এইটা বের করতে পারি তাহলে ঠিক আছে, আর যদি না পারি তার মানে হবে না, ঠিক আছে। তার মানে এই অধ্যায় শেষ করে আমরা যেন এই জিনিসটা বের করতে পারি যে হ্যাঁ আমরা এটা শিখেছি, তবেই আমাদের অধ্যায়টা শেখা দ্রুত হবে এবং অধ্যায়টা শেখা আমাদের কাজে লাগবে। তো চলো আমরা কিন্তু মূল অধ্যায়ে ঢুকে যাচ্ছি এবং তোমরা অবশ্যই মনে রাখবা আমি যে লাইনগুলো দাগাবো তোমরা সব সময় মনে রাখবা এই লাইনগুলো এমসিকিউ এবং সিকিউ যাই হোক না কেন বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য। তো এইটাই হচ্ছে আমার একটা সাজেশন হিসেবে তোমাদের কাজ করবে, যে লাইনগুলো দাগাবো সেই লাইনগুলো অবশ্যই 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 তোমরা 10 জনও যদি এই ভিডিওটা কন্টিনিউ করো 10 জন একটু সময় নিয়ে লাইনগুলো দাগানোর চেষ্টা করবা, আই থিঙ্ক তোমাদের উপকার হবে। তো চলো দেখি রসায়নের পরিচিতি। বিজ্ঞানের একটি শাখা হলো
প্রাকৃতিক বিজ্ঞান, যেটাকে আমরা বলি ন্যাচারাল সায়েন্স। যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্পর্কে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তো এখানে একটা সুন্দর কোশ্চিন আসতে পারে যে হোয়াট ইজ প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স, ঠিক আছে, হোয়াট ইজ ন্যাচারাল সায়েন্স মানে কোন প্রাকৃতিক বিজ্ঞান বলতে কি বোঝো, বাট এটা অনেক লেস ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা ক নাম্বারের কোশ্চেন একটা আসতে পারে, ঠিক আছে। তো আমি কিন্তু এটার সাথে আলোচনা করতেছি এবং এই কারণেই আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই একটু বড় হবে, বাট যে ধৈর্য নিয়ে দেখবে তার কিন্তু কাজে লাগবে বলে আমি আশা করছি। রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থবিজ্ঞান, পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। সুন্দর একটা এমসিকিউ কোশ্চিন তোমাদের আসতে পারে যে কি রসায়ন হচ্ছে কি প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, অর্থাৎ রসায়নে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন। এখন তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেক লাইনে লাইনে এভাবে ব্যাখ্যা দিতে পারবো না, আমি যে লাইন দেখাচ্ছি তোমরা অবশ্যই মনে রাখবা এই লাইনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যেমন কয়লা একটি পদার্থ, কয়লার ভেতর রয়েছে কার্বন, এখানে একটা এমসিকিউ, কয়লার ভিতর কি রয়েছে কার্বন। আমি কিন্তু তোমাদেরকে ধরে নিচ্ছি যে তোমরা কিছু পড়ো নাই, এই অবস্থায় বোঝাচ্ছি। এখন তোমরা যদি ভাবো যে না আমরা এগুলো সব কিছু পারি, ভাই শুধু শুধু বোঝাচ্ছে, তাইলে আসলে আমি বলবো যে তোমার কন্টিনিউ করার দরকার নেই। আমি এটা জনসাধারণ অর্থাৎ সাধারণ স্টুডেন্টের জন্য এটা কন্টিনিউ করছি একের পর এক, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়লার ভেতরে কার্বন পরমাণুগুলো কিভাবে থাকে, আবার কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিভাবে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন করে, এ ধরনের আলোচনাগুলো রসায়নে করা হয়। পদার্থ তা জীব হোক বা জড় হোক সবই রসায়নের আলোচনার বিষয়। প্রাকৃতিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, অণুজীববিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং মৃত্তিকাবিদ্যা ইত্যাদি শাখা রয়েছে। তাহলে এখানে একটা সুন্দর কোশ্চিন আসতে পারে যে প্রাকৃতিক বিজ্ঞানের শাখাসমূহ লিখো, অথবা প্রাকৃতিক বিজ্ঞানের শাখা কোনটি, নিচের কোনটি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। এমসিকিউ প্লাস 1 নাম্বারের সিকিউ। তুমি যে খাবার খাচ্ছ বা তার মধ্যে কি কি পদার্থ আছে বা তা কিভাবে আছে সেটি রসায়নের বিষয়। আবার তোমার অনেক স্বাদের সাইকেলটিও যেটা কেনার সময় অনেক সুন্দর ছিল, কিছুদিন পরে সাইকেলের যেসব অংশ লোহার তৈরি ছিল তার কোথাও কোথাও কেন মরিচা পড়ে গেছে, এগুলো রসায়নের বিষয়। এ বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকে রসায়নের যাত্রা শুরু। তবে সম্ভবত প্রথম যেদিন দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখলো, সে সময় থেকে এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়। তো এখানে একটা সুন্দর কোশ্চেন আসতে পারে যে রসায়নের নিয়ন্ত্রণ কখন শুরু হয় বা রসায়নের আসলে শুরুটা কখন। তাহলে এই কথাটা বলা যায় যে যখন দুটো পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখলো, মূলত তখন থেকেই রসায়নটা শুরু হয়েছে, ঠিক আছে। এরপর প্রাগৈতিহাসিক যুগ থেকেই ধাতু নিষ্কাশন, মাটি পুড়িয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি, বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ আর সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ রসায়নের ব্যবহার করে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ, যে আমরা তো ধাতু অনেক কিছুই পাইছি এখন পর্যন্ত, ঠিক আছে। পর্যায় সারণীতে 118টা মৌল আছে, তার থেকে প্রায় 70% হচ্ছে ধাতু, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে অধাতু। তো এই ধাতুর মধ্যে সবার প্রথম ধাতু আমরা কোনটা পেয়েছি, সোনা, খুবই ইম্পর্টেন্ট সোনা। এছাড়া সেই প্রাচীনকাল থেকে মানুষ তামা বা কপার, রূপা, টিন এসব ধাতু ব্যবহার করছে। আচ্ছা, খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। অর্থাৎ আমাদের কিন্তু 3500 অব্দের দিকে কি আসলো, 3500 অব্দের দিকে আমাদের কপার এবং টিন ধাতু এই দুটাকে যখন আমরা গলাইলাম, গলানোর পরে এই দুটাকে আবার অ্যাড করলাম, একসাথে করলাম, মিক্স করলাম, তখন এই দুটোকে তরলকে মিশাইলেই আমরা কি পাইলাম, একটা সংকর ধাতু পাইলাম। এই সংকর ধাতুগুলো কোথায় ইউজ হয় আমি বলি। অনেকে তোমরা সাইকেল চালাও, তো সাইকেল যখন কিনতে যাও বা সাইকেল চালাও তখন কিন্তু সুন্দর একটা কথা বলে যে ফুল অ্যালুমিনিয়াম বডি বা ফুল অ্যালয় বডি, ঠিক আছে। এই অ্যালুমিনিয়াম বডি মানে হচ্ছে ওজনে অনেক পাতলা হবে, মানে ওজনে খুব কম ভারী হবে, কিন্তু সেইটার টেকসই অর্থাৎ এখানে জং ধরার প্রবণতাটা খুবই কম থাকবে, অর্থাৎ এটা অনেক দিন পর্যন্ত থাকবে, অথচ অন্যদিকে কি এর কোনো ওজন নাই। এই কারণেই ফুল অ্যালয় বডি যেগুলো সেই সাইকেলগুলো তুলে দেখবা খুবই হালকা, বাট সেই সাইকেলগুলো মানে রানিং খুব বেশি। কারণ কি, কারণ ওয়েটটা একটু কম। এর সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। আচ্ছা, এই যে সংকর ধাতুটা তৈরি হলো সেটা হচ্ছে ব্রোঞ্জ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, একটা না অনেকগুলো আসতে পারে। যেমন ব্রোঞ্জ কিভাবে তৈরি হয়, ব্রোঞ্জ তৈরি হয় কপার এবং টিনের মিশ্রণে।
ব্রোঞ্জ কততে তৈরি হয়? 3500 অব্দের দিকে। ব্রোঞ্জ ধাতু মূলত কোন নাম হিসেবে কাজ করে? সংকর ধাতু অর্থাৎ অ্যালয় হিসেবে কাজ করে। সুন্দর, ঠিক আছে। আবার বলা যাইতে পারে যে ব্রোঞ্জ ধাতু কিভাবে তৈরি হয়? দুটি তরলকে কঠিন মিশ্রণের মাধ্যমে, ঠিক আছে, ঠান্ডা করে, কঠিন মিশ্রণের মাধ্যমে ঠান্ডা করে। তাহলে এখান থেকে অনেকগুলোই কিন্তু কোশ্চেন হইতে পারে, ঠিক আছে। এই ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। ব্রোঞ্জ দিয়ে আর কি কি করা হয়? অস্ত্র তৈরি করা হয়। তখনকার মানুষ পশু শিকার, ফসল ফলানো, জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ সহ প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এই ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। সভ্যতার অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই ব্রোঞ্জ। আচ্ছা, এখন আসি, এগুলা বাদ দিলাম, আমাদের মেইন একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এই যে এই কোশ্চিনটা আমাদের একটা সিকিউ, 2 নম্বরের সিকিউ কোশ্চিন হিসেবে আসতে পারে। তো আই থিঙ্ক আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে দাগায় নিতে পারো, ঠিক আছে। আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করতে হবে যে স্যার বইটা দিয়ে দেন, তবেই দেবো, তাছাড়া কিন্তু দেবো না, ঠিক আছে। এই বই দাগানো বইটা কিন্তু তবেই পাবা, পিডিএফটা, তাছাড়া কিন্তু পাবা না, এটাও মনে রেখো। অর্থাৎ কেউ যদি আমার ভিডিও ফুল দেখো তবেই সে সব কিছু বুঝতে পারবে, আর যদি এই যে কেটে কেটে দেখো আলটিমেটলি কিছু বুঝতে পারবে না, এবং আমি যে রিসোর্সগুলো ভিতরে ভিতরে বলবো সেই রিসোর্সগুলোও তুমি পাবা না। তো দেখো, প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তো এখান থেকে আমাদের আসলে অ্যাটমের উৎপত্তি, ঠিক আছে, এবং এখান থেকে আমাদের রসায়নটা আসলে শুরু হয়। তো রসায়নের শুরুটা করলো কে? ডেমোক্রিটাস, ঠিক আছে। তিনি কি বললেন দেখো, তিনি বললেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। অর্থাৎ ভাঙতে ভাঙতে শেষে এমন একটা আসবে সেটাকে আর ভাঙা যাবে না, এবং তিনি এর নাম দেন অ্যাটম। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে এমসিকিউ, বারবার আর বলতেছি না, ঠিক আছে। অ্যাটমের ইংলিশ নামটা আমরা কি বলতে পারি? যে ইনডিভাইজেবল বা অবিভাজ্য। প্রায় একই সময়ে ভারতীয় কোনো দার্শনিক ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু এ ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন। তাহলে কে বিরোধিতা করেন ডেমোক্রিটাসের ধারণার? খুব সুন্দর একটা কোশ্চেন আসতে পারে এমসিকিউ, অ্যারিস্টটল। তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে গঠিত। এটাও আবার মনে রাখতে হবে। তাহলে অ্যারিস্টটল যে বিরোধিতা করলো, তিনি আবার কি বললেন? মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়। ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। তো এখানে বিজ্ঞানের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা এবং স্বল্পমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। এখানে একটা কোশ্চেন আসতে পারে, কারা সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন? মুসলিম দার্শনিকেরা। তাদের আরেকটি চেষ্টা ছিল এসব একটি মহৌষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। তারা অবশ্য এগুলোতে সফল হননি, তবে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন এবং তাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রেখেছিলেন। মূলত এগুলো ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগত রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। এখানে একটা সুন্দর সিকিউ কোশ্চেন আসতে পারে যে পদ্ধতিগত রসায়নের চর্চা বলতে কি বোঝো? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে পদ্ধতিগত রসায়নের চিন্তা বলতে কি বোঝো? তাহলে অ্যান্সারটা হবে কি? পদ্ধতিগত রসায়নের চিন্তা বলতে আমরা বুঝি মুসলিম দার্শনিকগণ প্রথমে সোনা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেই সোনা তৈরি করতে পারেনি। বাট সোনা তৈরি করতে না পারলেও তারা কিন্তু অন্য ধরনের মেটাল তৈরি করতে পেরেছিল। তো তারা যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রেখেছিল, এই পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রাখাই হচ্ছিল তাদের পদ্ধতিগত রসায়নের চর্চা। তো আই থিঙ্ক আমি যদি কোশ্চিন করি, যদি মনে করো যে কাউকে আটকাইতে চাই, তখন কিন্তু এই টাইপের কোশ্চিন আসবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চিনগুলো হচ্ছে কঠিন কোশ্চিন। এগুলো কোশ্চিনকেই বলে হার্ড কোশ্চিন, কারণ এই কোশ্চিনগুলো আমরা পড়ি না, আমরা অন্য কোশ্চিনগুলোর পিছনে খালি দৌড়াই, টেস্ট পেপারের যা যা কোশ্চিন আছে সেগুলো। বাট আলটিমেটলি ভিতর থেকে পড়লে অনেক কোশ্চিন পাওয়া যায়। এর পরবর্তীতে যাই, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। তার মানে কি? মধ্যযুগীয় আরব কিন্তু, ঠিক আছে। এখানে বলতে পারে যে আলকেমি কোন যুগে বলা হতো? মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে, ঠিক আছে। এবং যারা এটা চর্চা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে, খুবই ইম্পর্টেন্ট। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, ঠিক আছে। কেমি বা কিমি, এখান থেকেই কিন্তু আমাদের কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন।
তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়। তাহলে রসায়নের জনক কাকে বলা হয়? জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনিও কিন্তু অ্যারিস্টটলের সাথে একমত ছিলেন, কারণ অ্যারিস্টটলও এই কথাই বলছেন। তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভয়েশিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে প্রকৃত রহস্য উদ্ভাবন করেন রসায়ন চর্চায় কারা? প্রথম দিকে তারা হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েশিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন। অ্যান্টনি ল্যাভয়েশিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ মডার্ন কেমিস্ট্রি। ঠিক আছে, ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়? অ্যান্টনি ল্যাভয়েশিয়েকে। ঠিক আছে, অ্যান্টনি ল্যাভয়েশিয়ে। তো পরবর্তীতে আমরা যাই। তো এই জিনিসটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এটা মূলত হচ্ছে 2 নম্বরের কোশ্চিন, যেটাকে আমরা অনুধাবন কোশ্চিন বলি। এই অনুধাবন কোশ্চিনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখি এখানে কি বলে। এখানে প্রথমে যেটা আমাদের একটা বলতেছে সেটা হচ্ছে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, কিন্তু কেন? এটা একটা কোশ্চেন। ঠিক আছে, ডিরেক্ট কোশ্চেন আসবে যে পাকা আম মিষ্টি কেন, শেষ। তাহলে অ্যান্সারটা কি? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। কি অ্যাসিড? জৈব অ্যাসিড। যেমন কি সাকসিনিক অ্যাসিড আর ম্যালাইক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড আর কি ম্যালাইক অ্যাসিড, এই দুইটা অ্যাসিড থাকে। ফলে কাঁচা আম টক, অর্থাৎ এই অ্যাসিডের স্বাদগুলোই হচ্ছে টক। সো যেহেতু এই অ্যাসিডগুলো আমের ভিতর পাওয়া যাচ্ছে, সেই কারণে আম টক, সহজ হিসাব। কিন্তু কখন? এটা কাঁচা অবস্থায় এই অ্যাসিডগুলো থাকে। বাট তাহলে পাকলে কি হয়? চলো দেখি কি হয়। কিন্তু আম যখন পাকে, সো আম যখন পাকবে তখন কি হবে? এই অ্যাসিডগুলোই রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সৃষ্টি করে, তাই পাকা আম মিষ্টি। বুঝছো? তো সাকসিনিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিডগুলো আমাদের কি হয়? রিয়াকশন করে। যখন এই আম পাকতে থাকে সে রিয়াকশন করে, রিয়াকশন করতে করতে কি হয়? সে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়। আমরা খুব ভালো করে জানি যে গ্লুকোজ মিষ্টি, ফ্রুক্টোজ আরও বেশি মিষ্টি। তো এই কারণে আমাদের কাঁচা আমটা টক লাগে কিন্তু পাকা আম মিষ্টি, সহজ হিসাব। ঠিক আছে, কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। আচ্ছা, এগুলোকে যদি জ্বালাই তখন কি হবে? কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। এটা একটা এমসিকিউ। ঠিক আছে, এইটা আবার হাইড্রোকার্বন নিয়ে আবার ডিটেলস আলোচনা আছে চ্যাপ্টার 11-এ, তখন আমরা আবার ডিটেলস দেখব। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প যেটাকে আমরা পানি বলি, আলো এবং তাপশক্তির সৃষ্টি হয়। তো মনে রাখবা যে হাইড্রোকার্বন কোনো কারণে যদি দহন হয়, মানে হাইড্রোকার্বনকে জ্বালানো হলে সবসময় একটা মানে স্ট্যান্ডার্ড পদার্থ সবসময় তৈরি হবে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প মানে পানি। কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প সব সময় থাকবে, সাথে তাপশক্তি তো থাকবে কারণ তুমি জ্বালাচ্ছ, আর আলো। ঠিক আছে, এই 4টা জিনিস সবসময় থাকবে। তো বলছে যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহনে কি উৎপন্ন হয়, এটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আরেকটা কি? পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। বলছে যে পেটের যখন অ্যাসিডিটি হবে আমরা অ্যান্টাসিড ওষুধ কেন খাই? কেন আমরা নাপা ওষুধ খাই না? ঠিক আছে, কেন আমরা প্যারাসিটামল খাই না? আমরা কেন অ্যান্টাসিড খাই? তো চলো দেখি কেন অ্যান্টাসিড খাই। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। আমরা খুব ভালো করে জানি যে আমাদের পাকস্থলীর মধ্যে আল্লাহ তাআলা HCl অ্যাসিড দিয়ে রাখছে, অথচ আমাদের কিন্তু পাকস্থলীর কিচ্ছু হচ্ছে না। বাট আলটিমেটলি দেখো HCl তুমি যদি একটা আঙ্গুল দিয়ে গেলে একটা ফোঁটা তোমার হাতে দাও, তাহলে ওই ফোঁটাটা এবার সে ফুটা হয়ে চলে যাবে, বাকি হাড়টা শুধু থাকবে। ঠিক আছে, তো সেই অ্যাসিড আল্লাহর কেমন কুদরত দেখো, সেই অ্যাসিড আমাদের পেটের মধ্যে, অথচ আমাদের নাড়ি বুড়ি কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যখন খাবার দাবার খাই, এই খাবার দাবার কিছুটা কি অ্যাসিডে পরিণত হয়। অ্যাসিডে যখন পরিণত হয় তার মানে কি আমাদের পেটের মধ্যে HCl অ্যাসিডটা একটু বেড়ে যায়। আচ্ছা, এখন HCl অ্যাসিড বেড়ে গেলে আমাদের কি করতে হবে? HCl অ্যাসিডকে কমাতে হবে, তাই না? তো অ্যাসিডিটি মানে এইটাই যে HCl অ্যাসিড বেড়ে যাওয়া। তো এটাকে কমাবো কিভাবে? আমরা অ্যান্টাসিড ওষুধ দ্বারা। কিন্তু কেন আমরা অ্যান্টাসিড ওষুধ খাচ্ছি? কারণ অ্যান্টাসিড ওষুধের মধ্যে আমাদের 2টা উপাদান আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি AlOH2, AlOH3, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলি MgOH3। এখন আসি কেন এই 2টা থাকলে আমাদের এইটা হচ্ছে, মানে কেন অ্যাসিডটা আমাদের কমে যাচ্ছে, তাই না? এটা একটা কোশ্চেন তোমাদের হইতে পারে। তো কেন কমতেছে এর কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এরা হচ্ছে বেস বা ক্ষার। তো আমরা চ্যাপ্টার 9-এ যখন যাব তখন তুমি দেখতে পারবা একটা বিক্রিয়া আছে যে অ্যাসিড প্লাস
ক্ষার ইকুয়াল লবণ প্লাস পানি। তার মানে আমার পেটের মধ্যে আছে অ্যাসিড, চাইলে তো আর অ্যাসিডকে কমানো যায় না। অ্যাসিডকে কমানোর একটাই উপায় হচ্ছে, যদি অ্যাসিড বেড়ে যায় তাকে কমাইতে হলে এখানে ক্ষার দিতে হবে। তো আমরা অ্যাসিড বেড়ে গেছে আর আমার অ্যান্টাসিড ওষুধের মধ্যে কি আছে, ক্ষার আছে, তাহলে অ্যাসিড বাড়ুক নো প্রবলেম, আমি ক্ষার দিচ্ছি, তাহলে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে কি করবে, লবণ আর পানি। এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, ইংলিশে বলে নিউট্রালাইজ বিক্রিয়া বা নিউট্রাল বিক্রিয়া। তো এই কারণেই আমরা অ্যান্টাসিড হলে অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড ওষুধ খাই। আই থিঙ্ক এখানের ভিতর আর তোমার একটা কোশ্চেন থাকার কথা না যে কেন আমরা অ্যান্টাসিড ওষুধ খাই, কেন নাপা খাই না, ঠিক আছে, কেন আমরা পেটের অসুখ হলে অ্যাসিডিটি হলে কেন নাপা খাই না। তো আই থিঙ্ক তোমরা এখন পর্যন্ত বুঝতে পারছো। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি পরবর্তী পার্টে বাকিটুকু ডিসকাস করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওতে জয়েন করো। ধন্যবাদ। এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ধন্যবাদ।